ডিজিটাল পাঠশালা চ্যানেলে আপনারা শুনছেন অগাস্ট স্টিনবার্গের লেখা এ ডালাস হাউস। আজকে এর প্রথম পর্ব। বিয়ের বয়স প্রায় ছয় ছয় হয়েছে, কিন্তু এখনও দেখলে প্রেমিক প্রেমিকাই মনে হয়। স্বামী জাহাজের ক্যাপ্টেন, প্রত্যেক গ্রীষ্মে দীর্ঘ ভ্রমণে বের হতে হয়, ফলে বেশ কিছুদিন বাড়ির বাইরে থাকতে হয়। এতে অবশ্য একরকম ভালোই হয়েছিল, কারণ শীতকালে নিজেদের মধ্যে একটু আধটু মন কষাকষি হলেও কিছু দিনের অনুপস্থিতি শেষে দুজনের প্রেমে একেবারে নতুন করে শুরু হতো। স্বামী জাহাজে থাকাকালীন নিয়মিত স্ত্রীকে চিঠি লেখে, আর পাশ দিয়ে কোনো জাহাজ যেতে দেখা মাত্র চিৎকার করে বলে, আমার চিঠিটা নিয়ে যাও প্লিজ। এমনই করে কতভাবে কত চিঠি যে সে পাঠায় তার ইয়ত্তা নেই। অবশেষে একদিন যখন দূর থেকে স্টকহোমের বন্দর দেখা যায়, তখন ক্যাপ্টেনের আর তর সয় না। কিভাবে, কত দ্রুত স্ত্রীর সঙ্গে সে দেখা করবে, সেই চিন্তায় অস্থির হয়ে ওঠে। শেষমেশ একটা বুদ্ধি মাথায় খেলে যায়। স্ত্রীকে টেলিগ্রাম করে দেয়, যেন সে আগে থেকেই বন্দরের কাছে দালাছাড়া শহরের কোনো একটাতে হোটেলে এসে ওঠে। জাহাজ বন্দরের কাছাকাছি পৌঁছালে হোটেলের বারান্দায় একটা ছোট নীল স্কার্ফ উড়তে দেখা যায়। সেটা দেখেই স্ত্রীর অনুপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয় স্বামী। আহ, জগতে এর চেয়ে আনন্দ বুঝি আর হয় না। কিন্তু সময় যে যেতে চায় না। বন্দরে ভেড়ার পরও জাহাজে এত কাছে থাকা যে মুক্তি পেতে সন্ধ্যা হয়ে যায়। জাহাজ থেকে নেমে ঘোড়ার গাড়িতে করে আসার সময়ও সে বারবার মুখ বের করে অতি কষ্টে স্ত্রীর মুখটা দেখার চেষ্টা করে। এবং এবং অবশেষে তাদের সাক্ষাৎ হয়। তারা যে কি বলবে, কি করবে, তার যেন কোনো কূল কিনারা পায় না। স্ত্রীর দিকে তাকিয়ে স্বামী ভাবে, ও ঠিক আগের মতোই আছে। সেই হাসি, সেই সৌন্দর্য, সেই উৎফুল্লতা, সবই সেই আগের মতো, ঠিক যেমন আগের বার দেখেছিলাম। স্ত্রীর মনেও একই ভাবনা। এভাবেই কিছুক্ষণ ঘোরের মধ্যে কাটে তাদের। এরপর আস্তে আস্তে অস্থিরতা খানিক কমে, সব কিছু একটু স্বাভাবিক হয়। এবার খোঁজ খবর নেয়ার পালা। সমুদ্র, ঘর, বাচ্চা কাচ্চা, ভবিষ্যৎ, কোনটা ছেড়ে যে কোনটার কথা বলবে, সে আরেক মধুর সমস্যা। ওদিকে যে রাতের খাবারের সময় বয়ে যাচ্ছে, সেদিকে কারো কোনো হুঁশ নেই। হঠাৎ করেই স্বামী যেন সব কিছু ভুলে আলতো করে স্ত্রীর হাতটা ধরে। তার চুম্বনে সেই প্রথম স্পর্শের মতো লজ্জায় লাল হয়ে যায় স্ত্রী। কাঁচের গেলাসে মদের ফোয়ারা ছোটে। কিছুক্ষণ পর সাইরেন শোনা যায়, জাহাজে সমবেত হবার সংকেত এটা। কিন্তু স্বামী সে সংকেত কানেই তোলে না। দুপুর 1টা বাজার আগ পর্যন্ত স্ত্রীকে ছেড়ে কোথাও যাবার ইচ্ছে নেই তার। কিন্তু এ কি হচ্ছে? সে চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, তাকে তো যেতেই হবে। জাহাজের সবার সাথে ভোরবেলার প্রার্থনায় একত্রিত হতে হবে যে। ও আচ্ছা, এই কথা। তা ভোরের প্রার্থনা কখন শুরু হবে? ঘড়ির কাঁটার ঠিক 5টায়। ওহো, এ তো ভোরে। কিন্তু এই সারাটা রাত স্ত্রী একা একা কোথায় থাকবে? স্ত্রী কোথায় থাকবে সেটা স্ত্রীর ব্যাপার। মনে মনে কিছু একটা ভেবে স্বামী বেশ মজা পেল। তারপর চট করেই স্ত্রীর কাছে জানতে চাইল, হোটেলের কোন রুমটা ভাড়া নেওয়া হয়েছে। স্ত্রী গিয়ে সেই রুমের দরজার সামনে দাঁড়ালো। ভেতরে যেতে ভীষণ লজ্জা লাগছে তার। স্বামী সন্তর্পণে কাছে এসে গা ঘেঁষে দাঁড়ালো। চুম্বনে চুম্বনে স্ত্রীর মুখ ভরিয়ে তুলল। তারপর হ্যাঁচকা টানে কোলে তুলে নিয়ে পায়ের ধাক্কায় দরজা খুলে ফেলল। ওয়াও, এত বড় খাট! দেখে তো আস্ত একটা জাহাজ মনে হচ্ছে। এত বড় খাটের কি দরকার ছিল? স্বামীর কথায় স্ত্রী লজ্জা রাঙা হয়।
অবশ্য চিঠি পড়েই তার পরিকল্পনা সম্পর্কে কিছুটা আঁচ করা যাচ্ছিল। তারা যে একসঙ্গে হোটেলে থাকবে সে সম্পর্কে সূক্ষ্ম একটা ইঙ্গিত চিঠিতে ছিল। এখন তার বাস্তবায়ন হচ্ছে। অতএব স্বামী আপাতত ভোরের প্রার্থনার জন্য জাহাজের ফেরার চিন্তা মন থেকে ঝেড়ে ফেলল। ধুর, এইসব প্রার্থনায় কে যায়? ছি ছি, এভাবে বলতে হয় না। স্বামী ঠোঁট চেপে ধরল স্ত্রী, তারপর ইঙ্গিতপূর্ণ হাসি দিয়ে বলল, বিছানায় না থেকে চলো আমরা বসে বসে কফি খাই। বিছানাপত্র কেমন স্যাঁতসেঁতে মনে হচ্ছে। ওহ, কি দুষ্টু হয়েছে বউটা! কোত্থেকে যে শেখে এসব দুষ্টুমি! ঠোঁটের উপর রাখা স্ত্রীর হাতটা ধরে বুকের কাছে নিয়ে অর্থপূর্ণ হাসি দেয় স্বামী। আচ্ছা, বুঝলাম, সবই বুঝলাম। না, মোটেই সব বোঝেনি। সে আসলে আস্ত একটা বোকা। তাই নাকি? আসলেই বোকা। কিছুই বোঝে না। ঠিক আছে, দেখা যাক কতটুকু বোঝে। আস্তে করে স্ত্রীর কোমরে হাত দিল স্বামী। উহু, এসব কিন্তু মোটেই ঠিক হচ্ছে না। আচরণে আরও সংযত হওয়া উচিত। আচরণে সংযত? এত সোজা? ঘড়ির কাঁটায় যখন রাত 2টো বাজল, তখন পূর্ব আকাশে রক্তরাঙা সূর্য দেখা দিচ্ছিল। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে রাতের বেলা সূর্য ওঠে। স্বামী স্ত্রী খোলা জানালায় বসে দৃশ্যটা উপভোগ করছিল। ওরা এখন যেন প্রেমিক প্রেমিকাই রয়ে গেছে, তাই না? হুম, কিন্তু অনেক হয়েছে। ক্যাপ্টেন সাহেবকে এবার উঠতে হবে। আবার 10টায় ফেরত আসবে সে। তখন একসঙ্গে নাস্তা করে দুজনে নৌকা ঘুরতে বের হবে। যাবার আগে স্বামী নিজে হাতে কফি বানালো। ওরা যখন পাশাপাশি বসে কফি খাচ্ছিল তখন সবেমাত্র সূর্য উঠতে শুরু হয়েছে। গাংচিলের ডানায় নতুন দিনের আহ্বান। দূরের সমুদ্রে গানবোটগুলোর দেখা যাচ্ছিল। ক্যাপ্টেন সাহেব বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। ঘড়ির কাঁটাগুলো এত সূর্যের আলোয় চকচক করছে। না, আর একটুও দেরি করা যাবে না। কিন্তু যেতে যে মন চায় না। যা হোক, খানিক বাদেই আবার মিলনের সম্ভাবনা। এই আপাত বিরহকে মেনে নিল ওরা। শেষবারের মতো স্ত্রীকে চুম্বন করল স্বামী। তলোয়ার খাপে ভরল, তারপর ধীরে পদক্ষেপে বেরিয়ে গেল। ব্রিজের কাছে গিয়ে জাহাজের ওঠার ছোট নৌকাটাকে শীষ দিয়ে ডাকল। স্ত্রী কিন্তু জানালায় দাঁড়িয়েছিল। পর্দা দিয়ে নিজেকে এমনভাবে আড়াল করে রেখেছিল যেন দেখা দিতে ভীষণ লজ্জা লাগছে। ওদিকে নৌকা না আসা পর্যন্ত অপেক্ষা করল। নৌকায় ওঠার সময় চিৎকার করে বলল, ভালো করে ঘুমিয়ে স্বপ্নে দেখা যাবে। নৌকা ছেড়ে দিল। স্বামী এবার দূরবীন দিয়ে স্ত্রীকে দেখার চেষ্টা করল। অনেকক্ষণ পর্যন্ত কালো চুলে জড়ানো একটা ছোট্ট শরীর দেখা যাচ্ছিল। সূর্যরশ্মি এসে পড়ছিল সেই মায়াবী শরীরটার উপরে। মনে হচ্ছিল যেন কোনো কল্পনার মৎস্য কুমারী এসে জানালার কোলে ঘেঁষে দাঁড়িয়েছে। যথাসময়ে তোপধ্বনি হলো। রণভেরীর দীর্ঘ আওয়াজ চকচকে জলের ওপর দিয়ে গিয়ে ছোট ছোট দ্বীপ ছাড়িয়ে দূরের পাইন বন থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। জাহাজের সব নাবিক এসে ডেকের উপর একত্রিত হয়েছে। কিছুক্ষণ পর ভোরের প্রার্থনা শুরু হলো। এমন সুন্দর সকালের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বাইবেল থেকে কিছু অংশ পড়ে শোনানো হলো। দালাড়ো শহরের ছোট গির্জায় ঘণ্টা বাজতে শোনা গেল। রবিবারের ঘণ্টা। আজ সব কিছু যেন কেমন ফুরফুরে। সকালের ঠান্ডা হাওয়ায় চেপে সাগরের বুকে অগণিত ছোট ঘাট নৌকা ভেসে বেড়াচ্ছে। নৌকা ভেসে বেড়াচ্ছে, নানান রঙের নিশান সেগুলোতে। ব্রিজের উপর মনের আনন্দে কপত কপতি ঘুরে বেড়াচ্ছে। জেলের নৌকার হাঁক ডাকের চারপাশ মুখরিত। আর এই সমস্ত কিছুর ঊর্ধ্বে সূর্য যেন তরঙ্গ সংকুলন জলে নিজের সবটুকু জ্যোতি ঢেলে দিচ্ছে। এমন স্বর্গীয় পরিবেশে কি মনে পড়ে যায়। স্ত্রীকে হঠাৎ লজ্জারাঙা হাসি হাসতে দেখা গেল। 10টার সময় 12 জন নাবিক জাহাজ থেকে নামলেন। এদের মাঝে আমাদের ক্যাপ্টেন সাহেবও আছেন।
অতএব স্বামী স্ত্রীর পুনর্মিলন ঘটল। হোটেলের বিশাল ডাইনিং রুমে ওরা একসাথে নাস্তা করতে বসলো। ওদের হাবভাব দেখে আশপাশের টেবিলের নানান রকম কানাঘুষো চলতে লাগলো। এরা কি সত্যি স্বামী স্ত্রী? ওরা কিন্তু এতে বেশ মজাই পেল। স্বামীর প্রেমিক সুলভ আচরণ যেন আরও বেড়ে গেল। স্ত্রী অবশ্যই একটু একটু লজ্জা পাচ্ছিল। এবার স্বামীর দিকে তাকিয়ে হাসে, আবার ডিনার ন্যাপকিন দিয়ে একটুখানি খোঁচা দেয়। নাস্তা শেষে ওরা ঘুরতে বেরোলো। ব্রিজের কাছে নৌকা বাঁধা ছিল। দুজনের হাত ধরাধরি করে উঠল। স্ত্রী বসল নৌকার হালে, স্বামী হাতে বৈঠা। তবে মন কিন্তু বৈঠাই নেই। বারবার সে শুধু স্ত্রীর দিকেই তাকায়। স্ত্রীর ছোট নরম গাল, মায়াভরা গভীর চোখ, ঝলমলে পোশাক, সব কিছুই মিলিয়ে এক দুর্নিবার আকর্ষণের চোখ যে ফেরানোই যায় না। স্ত্রী কিছুক্ষণ পর বাতাসের দিকে মুখ করে বসল। উত্তরঙ্গ বাতাসের ঝাপটা এসে বারবার তার পোশাক এলোমেলো করে দিচ্ছিল, কোনো মতে আবার টেনে টুনে সেগুলো ঠিকঠাক করে দিচ্ছিল। স্বামী চুপচাপ বসে সব কিছু দেখছিল আর মিটমিট করে হাসছিল। ভীষণ ইচ্ছে হচ্ছিল স্ত্রীর সাথে কথা বলতে। শেষমেশ একটা বুদ্ধি করলো, ইচ্ছে করে আনাড়ির মতো নৌকা চালাতে শুরু করলো। নৌকা একবার এই দিক যায় তো পর মুহূর্তে ওই দিক যায়। স্ত্রী রাগ করে বকাঝকা করতে শুরু করলো। স্বামী কিন্তু তাতে বেশ মজাই পেল। উৎসাহ ভরে বকা খেলো আর স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর তার মাথায় এক নতুন দুষ্টুমি বুদ্ধি খেলা শুরু করলো। স্ত্রীকে প্রশ্ন করলো, আচ্ছা, আমাদের বাবুটাকে সঙ্গে নিয়ে এলে না কেন? স্ত্রীকে দেখে বোঝা গেল না দুষ্টুমিটা সে বুঝতে পেরেছে কিনা। বেশ সরলভাবে পাল্টা প্রশ্ন করলো, বাবুকে বাবুকে আনলে ঘুমাতে দিতাম কোথায়? কেন? আমাদের বিশাল জাহাজে। স্বামীর ঠোঁটের কোণায় দুষ্টু হাসি। কিন্তু বোধহয় এভাবে কিছুটা আঁচ করতে পারল। কিছু না বলে হাসতে লাগলো। সে হাসি স্বামীর হৃদয়ে প্রশান্তির আলোড়ন তুলল। তার দুষ্টুমি কিন্তু তখনও শেষ হয়নি। প্রসঙ্গ বদলাবার ভান করে জিজ্ঞেস করলো, হোটেলের মালকিন তো আমাদের পাশের রুমেই থাকেন না? হুম। সকালে কিছু বলেছেন? কেন? কিছু বলার কথা ছিল? না, মানে গত রাতে তার ঘুম হয়েছে কি না? কেন? সকালবেলা উঠেই আমাকে হঠাৎ এ কথা বলবেন কেন? তা তো আমি বলতে পারবো না। হতে পারে ঘরে ইঁদুর ঢুকলো, কি জানালায় খসখস শব্দ হলো, কিংবা আরও কত ধরনের শব্দই তো একজন বয়স্ক মহিলার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে, তাই না? উফ, তুমি যদি এসব বন্ধ না করো তাহলে কিন্তু এবার ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দেব। রাগের অভিনয় করলো স্ত্রী। দুজনেই একসঙ্গে হেসে উঠল। কিছুক্ষণ পর একটা ছোট্ট দ্বীপের কাছে নৌকা ভেড়ালো ওরা। খাবার দাবার নামিয়ে লাঞ্চ সেরে নিল। খানিক জিরিয়ে নিয়ে রিভলভার দিয়ে টার্গেট প্র্যাকটিস করলো কিছুক্ষণ। আনন্দে কিছুক্ষণের জন্য একটা রডকে বল্লমের মতো বানিয়ে মাছ শিকার করার চেষ্টা করলো। তেমন সুবিধা করতে না পারলেও এটাকে ওদের কাছে বেশ মজার একটা খেলা মনে হলো। বেশ কিছুক্ষণ এই খেলার পর নৌকায় ফিরল। এবার যাত্রা ওয়াসিমের দিকে, নির্মল সৌন্দর্যের দিকে, যেখানে তুলতুলে রাজহাঁসেরা জলকেলি করে আর মাছেরা সাঁতার কেটে বেড়ায় পরম আনন্দে। তবে এই নির্মল সৌন্দর্যের মাঝেও স্বামী কিন্তু স্ত্রীর সৌন্দর্যকে ভুলল না। বারে বারে স্ত্রীর দিকে তাকিয়ে চুম্বন করে কখনোই যেন সে ক্লান্ত হয় না। ঠিক এভাবেই 6টি গ্রীষ্ম পার হলো। প্রতিবারেই ওদের তারুণ্যের উজ্জ্বলতা সমানভাবে প্রকাশ পেত। আগেরবারের মতোই প্রাণোচ্ছল, আগেরবারের মতোই পাগল পাগল ভাব, আর অবশ্যই আগেরবারের মতোই সুখী। শীতকালটা ওরা স্টকহোমে নিজের ছোট্ট বাড়িটায় কাটাতো। এই সময়টা ওদের জন্য বেশ মজার হতো। স্বামী বাচ্চাদের জন্য নৌকা বানিয়ে দিত। কখনো চীন কিংবা দক্ষিণের সমুদ্রের দ্বীপগুলোতে তার দুঃসাহসিক অভিযানের গল্প বলতো, আর বাচ্চারা বড় বড় চোখ করে সেসব শুনত। মাঝে মাঝে স্ত্রীও নানা
কাজের ছুতোয় বাচ্চাদের আশেপাশে ঘুরঘুর করত, মজার কোনো গল্প শুনলে হেসে লুটোপুটি খেত। পুরো ঘর জুড়ে কেমন একটা শান্তির আবেশ তৈরি হতো। জগতের কোথাও যেন আর এমন দ্বিতীয় হয় না। বাচ্চাদের বাবার গল্পে ক্ষণে ক্ষণে নতুনতর ঘটনার অবতারণা হতো। কখনো জাপানের সূর্য, কখনো ভারতের মন্দির, অস্ট্রেলিয়ার নৌকা বর্ষা, আবার কখনো বা নিগ্রোদের উদ্দাম নৃত্য আর শুটকি মাছের গল্প হতো। দুনিয়ার কোথাও ভালো আখ হয়, দুনিয়ার কোথায় ভালো আখ হয়, কোথাকার আফিম বিখ্যাত, বিশ্ববিখ্যাত ইত্যাদি হাজারো গল্পের ছড়াছড়িতে বাচ্চারা মুগ্ধ হয়ে থাকত। তারা হয়তো লক্ষ্যই করতো না যে দিন দিন বাবার মাথার চুল পাতলা হয়ে আসছে। বাবার নিজেরও অবশ্য এ নিয়ে তেমন মাথা ব্যথা ছিল না, কারণ বাড়ির বাইরে সে খুব একটা যেত না। যদিও বা যেত, সেই পুরোটা সময় বাড়ির চার দেয়ালের মধ্যেই তার মন পড়ে থাকত। সেখানেই সে তার স্বর্গ লুকিয়ে আছে, সেখানেই যে তার স্বর্গ লুকিয়ে আছে। মাঝে মাঝে বন্ধু বান্ধব এলে তাদের সঙ্গে তাস খেলতো, কদাচিৎ বারে গিয়ে একটু আধটু মদ পান করত। শুরুর দিকে যখন বাড়িতে তাস খেলা হতো, তখন স্ত্রীও মাঝে মাঝে তাদের সঙ্গে খেলতে বসে যেত। কিন্তু এখন তার চারটি সন্তান হয়েছে, সাংসারিক ব্যস্ততাও বেড়েছে, ফলে আগের মতো অতটা সময় নিয়ে আর বসা হয় না এখন। তবুও মাঝে মধ্যে একটু আধটু সময় বের করে খেলা দেখতে বসে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কোনো না কোনো কাজে উঠে যেতে হয়। আর যখন ওই স্বামীর চেয়ারের পাশে দিয়ে যায়, স্বামী আস্তে করে কোমর জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে বলে, হাতে আসল কাজ আসলে এটাই, হাতের আসল কাজ আসলে এটাই। এবারের যাত্রায় জাহাজ নিয়ে অনেক দূরে যেতে হবে। পুরো যাত্রা শেষ করে বাড়ি ফিরতে প্রায় 6 মাস লেগে যাবে। ক্যাপ্টেন সাহেবের মনটা ভীষণ খারাপ। বাচ্চারা বড় হচ্ছে, দায়িত্ব বেড়ে যাচ্ছে। এত দায়িত্ব স্ত্রীর একার উপর চেপে যেতে মোটেই মন চাচ্ছিল না। তাছাড়া নিজেরও বয়স হয়েছে। আগের সেই উদ্দামতার অনেকটাই এখন ভাটার দিকে। কিন্তু তবুও কিছু করার নেই, চাকরি বলে কথা, যেতে তাকে হবেই। অগত্যা সমুদ্রের উদ্দেশ্যে বাড়ি ছাড়লেন ক্যাপ্টেন সাহেব। শুরুতে পৌঁছলেন ক্রোনবার্গ। সেখান থেকে স্ত্রীকে লিখলেন, প্রাণপ্রিয় বধূয়া, চারিদিকে শান্ত বাতাস বইছে, শুধু আমার ভেতরটা ভীষণ অশান্ত। ভাবতেও পারছি না তোমাদের ছেড়ে এত দূরে রয়েছি। বাড়ি থেকে বেরোবার সময় আমার যে কী পরিমাণ কষ্ট হচ্ছিল সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। যখন জাহাজ ছাড়ল, সন্ধে 6টা, উত্তর পূর্ব দিক থেকে সনসন বাতাস বইছিল। তখন মনে হলো যেন আমার বুকের মধ্যে কেউ প্রচণ্ড জোরে পেরেক ঠুকছে। কানের মধ্যে কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। মনে হচ্ছিল আমি যেন সবর কম বোধশূন্য হয়ে গেছি। জাহাজের অন্যরা বলাবলি করছিল, নাবিকরা নাকি অশুভ কিছুর সংকেত আগে থেকেই পেয়ে যায়। জানি না এর সত্যতা কতখানি, তবে তোমার কোনো চিঠি না পাওয়ার পর্যন্ত মনে শান্তি পাচ্ছি না। আমার এদিককার কোনো খবর নেই, কারণ কোনো কিছুকেই আমার কাছে খবর বলে মনে হয় না। তোমাদের খবর কি? বাড়ির সব ভালো তো? ববের জন্য একজোড়া জুতো পাঠিয়েছিলাম, পেয়েছো? ওর পছন্দ হয়েছে তো? এই ছোট ছোট মুহূর্তগুলো কাছে থেকে দেখতে পারলে খুব ভালো হতো, কিন্তু কি করা যাবে বলো? আমার মতো হতভাগা তো আর হয় না। যা হোক, ভালো থেকো। আজ এ পর্যন্তই। এক্স, এই ক্রস চিহ্নের চুম্বন করলে আমার স্পর্শ পাবে। ইতি, তোমার জনম জনমের সাথী। পুনশ্চ, তুমি বরং সময় কাটানোর জন্য কোনো বন্ধু খুঁজে নাও, অবশ্যই মেয়ে বন্ধু। আর দালাড়ো হোটেলের মালকিনকে বলো আমি ফিরে না আসা পর্যন্ত যেন আমাদের রুমের সেই জাহাজটাকে যত্ন করে রাখে। পোর্ট মাউথ পৌঁছে ক্যাপ্টেন সাহেবের চিঠির উত্তর পেলেন। জনম জনমের সাথী, বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমার একটা মুহূর্তও কাটতে চায় না। কিন্তু কি করব বলো? এইদিকে এত কিছু নিয়ে ব্যস্ত থাকতে হয় যে আমার কোনো দিক দিয়ে
চলে যায় বুঝতেও পারি না। নতুন দুশ্চিন্তা শুরু হয়েছে। এলিসকে দিয়ে দাঁত দাঁত উঠেছে তোমার মেয়ের, কিন্তু ডাক্তার বলছে সাধারণত এত শীঘ্র দাঁত ওঠার কথা না। এটা আসলে লক্ষণ। তোমাকে বলতে চাচ্ছি না। ববের পায়ে জুতো ঠিক মতো লেগেছে, পছন্দও হয়েছে। নতুন জুতো পরে সে মশমশিয়ে হেঁটে বেড়ায়। তুমি বলেছিলে তোমার বান্ধবী খুঁজে নিতে। তুমি বলেছিলে কোনো বান্ধবী খুঁজে নিতে। জানলে খুশি হবে আমি খুব ভালো একটা বান্ধবী পেয়েছি। অবশ্য এটা বলা ভালো যে সেই বরং আমাকে খুঁজে নিয়েছে। ওর নাম ওটিলিয়া স্যান্ডারগ্রেন। ক্যাথলিক কলেজে লেখাপড়া করেছে। ওর চিন্তাভাবনা অনেক গভীর, জীবনবোধও বেশি স্পষ্ট। অতএব তোমার বউ গোল্লায় যাবে ভেবে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ও যথেষ্ট ধর্মমনা। ওর সাথে কথা বলে মনে হয়েছে ধর্মকে আমাদের আরও আন্তরিকভাবে গ্রহণ করা উচিত। যাই হোক, সব মিলিয়ে ও চমৎকার একটা মেয়ে। তোমাকে লিখতে লিখতেই এই তো ওটিলিয়া এসে গেল। ও তোমাকে শুভেচ্ছা জানিয়েছে ইতি, তোমার গুরলি। চিঠিটা হাতে পেয়ে যতটা উচ্ছ্বসিত হয়েছিলেন, পড়ার পর তার অনেকটাই নিভে গেল ক্যাপ্টেন সাহেবের। কোথাও যেন কি একটা খটকা লাগছে। প্রথমত চিঠিটা অনেক ছোট। দ্বিতীয়ত বউয়ের অন্যের চিঠিতে যতটা আবেগ মাখা থাকে তার অর্ধেকও এই চিঠিতে নেই। আর এই ওটিলিয়াটেই বা কে? ওর নাম দুবার লিখেছে। ক্যাথলিক কলেজ, ধর্মীয় চিন্তাভাবনা, কী সব গম্ভীর গম্ভীর কথাবার্তা। তাছাড়া আগের মতো গুল্লা না লিখে লিখেছে গুরলি। কি হচ্ছে এসব? না, কিছুতেই যেন মিলছে না। কোথায় যেন কি তাল কেটে যাচ্ছে। পরের চিঠিটা ক্যাপ্টেনকে আরও ভাবিয়ে তুলল। আগেরটার সপ্তাহখানেক পরে এই চিঠিটা এলো বড়দুয়া থেকে। চিঠির সঙ্গে আলাদা খামে ভরা একটা বইও এসেছে দেখা গেল। যা হোক, নতুন চিঠি হাতে পেয়ে ক্যাপ্টেন আনন্দে আত্মহারা হলেন। তড়িঘড়ি করে খামটা খুলে পড়তে শুরু করে দিলেন। প্রিয় উইলিয়াম। অ্যাঁ, সম্বোধনে পরিবর্তন। জীবনটা আসলে একটা সংগ্রাম। সে আবার কি? সংগ্রামের সাথে আমাদের কী সম্পর্ক? কোডরনের নিয়ত বয়ে চলা নদীর মতো জীবনের শুরু থেকে শেষ অবধি পুরোটাই এক সংগ্রামে। সে কি রে? কেডরন নদী? তার মানে বাইবেল থেকে উদ্ধৃত হচ্ছে? এই নদীর স্রোতের মতোই আমাদের জীবনটাও যেন বয়ে চলেছে। মানুষ ঘুমের মধ্যে হাঁটলে যেমন বুঝতে পারে না কতটা বিপদসংকুল পথ সে পাড়ি দিচ্ছে, আমাদের অবস্থাও ঠিক তেমনই। ওহো, ক্যাথলিক কলেজের শিক্ষা। এইগুলো সবই ক্যাথলিক কলেজের শিক্ষার প্রভাব। এরপর হঠাৎ যখন ঘুম ভাঙে, সঙ্গে সঙ্গে আমরা নৈতিকতার সম্মুখীন হয়ে পড়ি। এর মধ্যে আবার নৈতিকতা কোত্থেকে এলো? আমি অনুভব করতে পারছি আমার ঘুমও ভেঙেছে, আর তাই এখন নিজেই নিজেকে প্রশ্ন করছি, আমাদের বিয়েকে কি সত্যিকার অর্থেই বিয়ে বলা যায়? কষ্ট হলেও স্বীকার করতে হচ্ছে উত্তরটা, কারণ ভালোবাসা স্বর্গ থেকে আসে। সেন্ট ম্যাথিউ অনুচ্ছেদ 11 পৃষ্ঠা নম্বর 22-24। ক্যাপ্টেন সাহেব আর স্থির থাকতে পারলেন না। তার দুনিয়া শুদ্ধ কাঁপছিল, কিন্তু চিঠির পুরোটা তখনও শেষ হয়নি। নিজেকে স্থির রাখতে এক গ্লাস রামের সাথে পানি মিশিয়ে এক ঢোকে পেটে চালান দিয়ে দিলেন। এবার চিঠির বাকি অংশ পড়তে শুরু করলেন। আমাদের ভালোবাসার পুরোটাই আসলে পার্থিব। আমরা কখনোই আত্মা দিয়ে একে অন্যকে চিনিনি। প্লেটো যে ভালোবাসার কথা বলেছেন তার ধারে কাছেও যেতে পারিনি আমরা। কখনো ভেবে দেখেছ আমাদের ভালোবাসায় আত্মার মিলন হয়েছে কি না? আমাদের আত্মা একে অপরের কখনো চিনেছে কি না? ফাইডন গ্রন্থ 6 অধ্যায় 2 অনুচ্ছেদ 9। আমি জানি এখানে উত্তরটা নাই হবে। তাহলে তোমার কাছে আমার অবস্থানটা কি? শুধুই একজন গৃহিণী? তোমার রক্ষিতা? উহ, কি লজ্জার কথা, কি অসম্মানের কথা! ভাবতেও কষ্ট হচ্ছে আমার। ওহ,
আর সহ্য হচ্ছে না। এই ডাইনি ওটিলিয়া চুলোই যাক ওর ক্যাথলিক কলেজের এসব বিদ্যা। গুরলি আমার গৃহকর্মী। উফ! আমি স্বপ্নেও কখনো এমন ভাবতে পারি না। ও আমার স্ত্রী, আমার সন্তানদের মা। অথচ ও কিভাবে এমন কথা বলতে পারল? যা হোক, চিঠির শেষ অংশটুকু এমন: চিঠির সঙ্গে একটা বই পাঠিয়েছি। বইটা ভালো করে পড়লে তোমার সব প্রশ্নের উত্তর পাবে। শতাব্দী জুড়ে স্ত্রী জাতির হৃদয়ে চেপে রাখা অবক্তব্য বেদনার কথাই বলা হয়েছে ওই বইটাতে। বলা হয়েছে স্ত্রীদের প্রতি স্বামীদের কথা, করা অন্যায়ের আর অবজ্ঞার কথা। পুরো বইটা মনোযোগ দিয়ে পড়ে চিন্তা করে দেখো, আমাদের মিলনকে সত্যিকারের বিয়ে বলা যায় কি না। তারপর চিঠির উত্তর দিও। ইতি, গুরলি। চিঠিটা হাতে নিয়ে ক্যাপ্টেন সাহেব কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন। অলুক্ষণে কিছুর স্পষ্ট ইঙ্গিত পাচ্ছেন তিনি, কিন্তু কিছুতেই মাথায় আসছে না স্ত্রী কি এমন হলো যে তার চিন্তাভাবনায় এতটা পরিবর্তন এলো। তবে যাই হোক না কেন, সে এটাকে অবশ্যই ধর্মচিন্তা বলা যাবে না, কারণ আদতে এইসব চিন্তাভাবনা ধর্ম নিয়ে প্রতারণার সামিল। চট করে উঠে চিঠির সাথে পাঠানো বইটার ওপরে খাম ছিঁড়ে ফেললেন তিনি। এ ডলস হাউস, হেনরিক ইবসেন। আচ্ছা, এই তাহলে? বইয়ের নামটা তো ভালোই মনে হচ্ছে। তাদের বাড়ি একটা চমৎকার পুতুল ঘর। স্ত্রী তার ছোট পুতুল আর তিনি স্ত্রীর বড় পুতুল। জীবনের কঠিন পথ তারা একসঙ্গে নেচে গেয়ে পাড়ি দিয়েছেন, সুখী হয়েছেন। জীবনের কাছে এর চেয়ে বেশি আর কী বা চাইবার থাকতে পারে? বইটার নাম অনুযায়ী তো মনে হচ্ছে এসব কথাই ওতে লেখা থাকার কথা, কিন্তু স্ত্রীর চিঠি পড়ে তো তা মনে হলো না। নিশ্চয়ই কিছু গড়বড় আছে। বইটা দেখেই বইটা এখনই পড়ে বুঝতে হবে সমস্যাটা কোথায়। পরবর্তী ৩ ঘন্টার মধ্যে ক্যাপ্টেন সাহেব বইটা পড়ে শেষ করলেন, কিন্তু কিছুতেই কিছু মেলাতে পারলেন না। এই বইয়ের সঙ্গে তার নিজের কিংবা তার স্ত্রীর মিল কোথায়? তারা কি কোনো দলিল জালিয়াতি করেছেন? না। তারা কি একে অন্যকে ভালোবাসেননি? অবশ্যই বেসেছেন। তাহলে এই বই পড়ে বিচলিত হবার কী আছে? স্ত্রী তাকে এই বইটা পাঠালই বা কেন? উফ! নিশ্চয়ই খুব সূক্ষ্ম কিছু বাদ পড়েছে। ক্যাপ্টেন সাহেব এবার বইটা নিয়ে নিজের কামরায় গেলেন। দরজা বন্ধ করে দিয়ে আবার পড়তে শুরু করলেন। এবার আপাত দৃষ্টিতে গুরুত্বপূর্ণ অংশগুলো লাল নীল কালি দিয়ে দাগিয়ে পড়তে থাকলেন। কখন যে রাত ফুরিয়ে ভোর হলো খেয়ালই হলো না। মনোযোগ দিয়ে দ্বিতীয়বারের মতো পুরো বইটা পড়ার পর স্ত্রীকে লিখলেন, এ ডলস হাউস নাটকের পর্যালোচনা। ১. ভদ্রমহিলা ওই লোকটিকে বিয়ে করেছিল কারণ সে জানত লোকটি তাকে ভালোবাসে। এখানে সে বেশ সূক্ষ্ম বুদ্ধির পরিচয় দিয়েছে। সে যদি কারো প্রেমে পড়ার অপেক্ষায় থাকত তাহলে হয়তো এমনই হতে পারত, তবে ভদ্রলোকটি তার প্রেমে পড়তই না, কারণ দুপক্ষ একই সময়ে সমানভাবে একে অন্যের প্রেমে পড়েছে এমন ঘটনা বিরল। ২. ভদ্রমহিলা দলিল জাল করেছিল, স্বীকার করতেই হবে। এখানে সে বড় একটা বোকামি করেছে, কিন্তু কাজটা সে শুধুমাত্র তার স্বামীর জন্য করেছে সেটা সত্য নয়, কারণ স্বামীকে সে কখনোই সত্যিকারের ভালোবাসেনি। সে যা করেছে তা দায়িত্ব মনে করে করেছে। তাই সে যদি বলতো কাজটা সে তার স্বামী, সন্তান এবং নিজের জন্য করেছে, তাহলে বরং সেটা গ্রহণযোগ্য হতো। ৩. নোরার নাচ শেষে হেলমারের তাকে আলিঙ্গন করতে চাওয়াটা যে শুধুই তার ভালোবাসার নিদর্শন সেটা তো ঠিক, কিন্তু হেলমার হয়তো আরও অনেক কিছুই করতে চায় বা যা মঞ্চে দেখানো সম্ভব নয় বলে নাট্যকার তা বাদ দিয়েছে। ফার্সি একটা প্রবাদ আছে জানো তো, অনেক কিছুই করা যায় যার সব কিছু দেখানোর যায় না। কিন্তু নাট্যকার যদি সত্যি নিরপেক্ষ হতেন তাহলে তিনি অন্য পক্ষের চাওয়ার কথাও অবশ্যই উল্লেখ করতেন। ওলেন্ডার বলেছেন, মাদি শর্মেও চায় আর মর্দা শর্মেও আদায় করে নেয়।
দালাডোর সেই জাহাজের কথা মনে করে দেখো। ৪. নোরা যখন আবিষ্কার করল তার স্বামী আসলে মূর্খ, তখনই আবিষ্কৃত হলো যখন তার কৃত অপরাধ প্রকাশিত না হওয়ায় স্বামী তাকে ক্ষমা করতে চাইছে, তখন সে তার সন্তানদের ফেলে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সন্তান প্রতিপালনের জন্য নিজেকে অযোগ্য মনে করত। নষ্টামি এক চূড়ান্ত দৃষ্টান্ত এটা। নিজেকে সে খুব চালাক মনে করত, কিন্তু তা না করে নিজেকে যদি বোকা বলে ভাবতে পারত, তাহলেই বরং তারা এই দুই বোকা পুরো নাটকেই স্বামীকে সে বোকা বানিয়ে রেখেছে। মিলেমিশে সুন্দর করে সংসার করতে পারত। যাই হোক, সবচেয়ে জঘন্য ব্যাপার হচ্ছে সে তার সন্তানদের প্রতিপালনের দায়িত্ব সেই লোকটার কাছেই দিয়ে গেল, যাকে সে নিজে গভীর ঘৃণা করে। এটা কি স্পষ্ট স্বার্থপরতা নয়? ৫. নোরা যদি সত্যি তার স্বামীকে নির্বোধ মনে করে থাকে, তাহলে তার উচিত ছিল অমন নির্বোধ লোকের কাছে সন্তানদের ছেড়ে না দিয়ে বরং নিজের সেখানে থেকে যাওয়া। ৬. নোরা কূটবুদ্ধি দিয়ে হাসিল করা কাজগুলোকে প্রশংসা করেনি বলে স্বামীকে দোষ দেওয়া ঠিক হবে না, কারণ নাটকের শেষ মুহূর্তের আগে সে জানতই না যে তার স্ত্রী এমন কূটজাল চালতে পারে। নোরা নিজের আসল চরিত্র সবসময়ই স্বামীর কাছে গোপন করেছে। ৭. পুরো নাটকেই নোরা আসলে বোকামি করেছে। সে নিজেও পরবর্তীতে তা বুঝতে পেরে কিছুই মেনে নিতে পারেনি। ৮. সব দিক পর্যালোচনা করে বলা যায়, ওরা একসঙ্গে থাকলে কিন্তু ভবিষ্যতে বেশ সুখে থাকত, কারণ নোরার স্বামী তার ভুল বুঝতে পেরেছিল। নোরা নিজেই বুঝতে পেরেছিল যে তার সব আচরণ ঠিক ছিল না। যাই হোক, নাটক নিয়ে আর না, সব কিছুই ভুলে চলো আমরা আবার নতুন করে শুরু করি। এই আমি আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। আমাদের তো কিছুই হারায়নি, স্বীকার করে নিচ্ছি। আমরা দুজনেই বোকা। তুমি হচ্ছ ছোট্ট নোরা, যাকে ভালোভাবে আদর যত্ন করা হয়নি, আর আমি হচ্ছি বুড়ো হাঁদারাম, যে এতদিন ভালোভাবে জানতই না কিভাবে আদর যত্ন করতে হয়। আসলে আমরা দুজনেই করুণার পাত্র, কিন্তু কি আর করা যাবে বলো? বড়জোর তাদেরকে মন জুড়িয়ে গালাগাল করা যায় যারা আমাদের এসব শেখায়নি। পুরুষ মানুষ হলেও আদপে আমি কিন্তু তোমার মতোই কোমল, হয়তো খানিকটা বেশিও হতে পারি, কারণ আমি বিয়েই করেছিলাম শুধুমাত্র ভালোবাসার জন্য, তোমাকে নিয়ে ঘর করব বলে। অতএব সব কিছু ভুলে চলো আমরা বন্ধু হয়ে যাই, আর জীবনের পাঠশালায় যা কিছু নিজেরা শিখেছি তা আমাদের সন্তানদেরও শেখানোর চেষ্টা করি। আর শোনো, তোমার পাঠানো বইটা আগাগোড়া পড়ে মন্তব্য তো পাঠালাম, কিন্তু একবারও কি ভেবে দেখেছো এই বিষয়বস্তু আমাদের জীবনের সঙ্গে আদৌ সঙ্গতিপূর্ণ কিনা? আমরা কি একে অন্যকে ভালোবাসিনি? একে অন্যের জন্য নিজেকে উৎসর্গ করিনি? মনে করে দেখো, শুরুর দিকে অনেক বিষয় নিয়েই আমাদের মনোমালিন্য হতো, কিন্তু পরবর্তীতে আমরা কি সেগুলোকে শুধরে নেইনি? এই তোমার কেমন খামখেয়ালি শুরু হলো বলো তো? আমার এসব একদম ভালো লাগছে না। ওই ওটিলিয়া আর ওর ক্যাথলিক কলেজের গোষ্ঠীসুদ্ধ নরকে যাক। যে বইটা তুমি পাঠিয়েছ সেটা আসলে একটা হতচ্ছাড়া বাজে বই। ওটাকে এমন একটা জাহাজের সঙ্গে তুলনা করা যায় যার মধ্যে যাত্রীর বাঁচানোর মতো যথেষ্ট সংখ্যক বয়া নেই। ফলে যাত্রীরা ডুবে মরে। আমি তন্ন তন্ন করে খুঁজে একটা বয়া পেয়েছি, কিন্তু একবার এটা হারিয়ে ফেললে দ্বিতীয়বার হয়তো আর খুঁজে পাওয়া সম্ভব হবে না। তোমার কি মনে হয় না যে বাদামের খোসা ফাটালে ভেতরে পচা বেরুবে, সে বাদাম না ফাটানোই ভালো? আমার তো মনে হচ্ছে সে বাদাম শুধু শয়তানের জন্য তুলে রাখা উচিত। যাই হোক, প্রার্থনা করি তুমি সুখে থাকো, শান্তিতে থাকো, তোমার স্বাভাবিক বোধ আবার ফিরে আসুক। বাচ্চারা কেমন আছে? তুমি কিন্তু ওদের কথা উল্লেখ করতে ভুলেই গেছো। বোধহয় নোরার হতভাগ্য বাচ্চাগুলোকে নিয়ে খুব বেশি চিন্তিত ছিলে, তাই না? অবশ্য অমন হতভাগ্য বাচ্চা শুধু অমন
হতভাগা নাটকেই দেখা যায়। আমার ছোট্ট সোনা ছেলেটা কি কাঁদছে? আমার ফুটফুটে নাইটিঙ্গেল পাখি কি গান গাইছে? আর সর্বোপরি তোমার প্রাণের পুতুল নেচে বেড়াতে ভুলে যায়নি তো? অব ডিজিটাল পাঠশালা চ্যানেলে আপনারা শুনছেন অগাস্ট ফিস্টেনবার্গের লেখা এ ডলস হাউস। আজকে প্রথম পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি, আপনারা সঙ্গেই থাকুন। ধন্যবাদ।